সেবার শরীরটা বেশি রকমের খারাপ হয়। ঘুম হতো না রাত্রে। ভোরবেলা তন্দ্রা আসতো, কিন্তু ভীষণ স্বপ্ন দেখতাম। দুর্গন্ধ, কুবরেজি তেলে উপকারের মধ্যে খুব সর্দি হলো। ঘুম না হওয়ার জন্য যা কষ্ট, তার চেয়ে বেশি সর্দির। সারাদিন মন খারাপ করে থাকতাম। কোথাও যে বেড়াতে যাব, তাও ভালো লাগতো না। আর যাবই বা কিসে? ট্রামের চাকায় ও মাথায় ভারী বিদ্যুৎ চমকায়। মোড় ফেরবার ও থামবার সময় কিচকিচ করে ওঠে। চলবার সময় শব্দ হয়। বাসে চড়া আমার পক্ষে অসম্ভব। ট্যাক্সি রোজ রোজ কিছু চড়া যায় না। বাঙালি হিন্দু ড্রাইভারও ডাকতে না ডাকতে মেলে না। ডাক্তারেরা পরামর্শ দিলেন দার্জিলিং কিংবা শিলং যেতে। কুবরেজে বললেন পুরী। শেষে হোমিওপ্যাথের মতেই কাজ করলাম। গেলাম চন্দননগরে। সেখানে থাকবার সুবিধা ছিল। আমার দাদা দূর সম্পর্কের হলেও পরমাত্মীয় সেখানে থাকতেন। তার বাড়ি খুব বড় ও খোলা জায়গায়। গঙ্গার ধারে না হলেও কাছে 1 মিনিটের রাস্তায়। সংসারে এক স্ত্রী ভিন্ন দ্বিতীয় বালাই নেই। বৌদিও চমৎকার লোক। মোটর পর্যন্ত চালাবার দরকার হলে পিছপাও হন না। ইংরেজি বলেন, ডিনার খান অর্থাৎ সিগারেট খান না, খোঁপাও বাঁধেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে একটা অতি মধুর সম্বন্ধ ছিল, যার জন্য অতিথি অভ্যাগতের প্রতি সৌজন্য রক্ষা অতি সহজেই সম্পন্ন হতো। তার বাড়িতে প্রতি শুক্রবার শহরের ভদ্র যুবকদের বৈঠক বসত। সে বৈঠকে আমি যোগ দিয়েছি। কখনো কোনো আড়ষ্টভাব কিংবা অভদ্রতা লক্ষ্য করিনি। সবসময়ই খুব যে উঁচু দরের কথা হতো তা নয়। হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, গান বাজনা, মজা তামাশাও হতো। আবার ছন্দ নিয়ে কুটতর্কও বাদ যেত না। এক শুক্রবার আবার নতুন কিছু একটা মজা করা হতো। দাদা বৌদির সংসারে সত্যিকারের লক্ষ্মী বাসা বেঁধেছিলেন। এমন সুষ্ঠু সংসার চোখে পড়ে না। তাই যখন হোমিওপ্যাথ গঙ্গাবক্ষে বিচরণ করে মাথা ঠান্ডা করতে উপদেশ দিলেন, আমি বৌদিকে একখানা চিঠি লিখলাম। কিছুদিন গিয়ে থাকতে পারি কি না। অনেক দিন যাইনি, কোনো খবরও পাইনি। যেতে ইচ্ছে করছে। অসুখের কথাও লিখলাম গুছিয়ে। দাদা ডাক্তার কি না। পরের দিনই উত্তর এলো, যেন বৃহস্পতিবারে না গিয়ে শুক্রবারেই যাই। স্টেশনে গাড়ি থাকবে। শুক্রবারেই পৌঁছতে অনুরোধ করার কারণ এই যে, হয়তো শনিবার দাদাকে একবার চুচড়ো যেতে হবে সিভিল সার্জনের সঙ্গে কনসালটেশনে। ফরাসিদের চন্দননগর হলেও পাড়াগা। সন্ধ্যাবেলায় ঝিঁঝি পোকা ডাকে। রাতে শেয়ালের ডাকও শোনা যায়। অন্ধকার সূচিভেদ্য না হলেও রাস্তার আলোর পক্ষে রীতিমতোই দুর্ভেদ্য। সব রাস্তাগুলোই যেন বাগানের মধ্যে ঢুকে গিয়েছে। দুপাশে খোলা নালা, নিশ্চয়ই সাপ আছে। বাগানের মধ্যে বাড়ির গায়েই বুড়ো বুড়ো গাছ, তাল, নারিকেল, আম, কাঁঠাল। বাজ পড়লে আর রক্ষে নেই। বেয়ে তাছড়া সাপ লাফিয়ে ঘরে ঢুকতে পারে। তবে ওই যা, কোনো বাস ট্রামের গোল নেই। যা হয় শনিবারের রাত্রে রাস্তার মোড়ে, তাও কলের ও কলকাতার বাবুদের কলায়। যখন পৌঁছালাম তখন সন্ধে হয়ে গিয়েছে। স্টেশনে মোটর আসীন দেখে একটু চিন্তিত হলাম। একজন ডেলি প্যাসেঞ্জার বললেন, তার আর কি, আসুন তা আমাদের গাড়িতে। শহর থেকে অমন অনেক শেয়ারের গাড়ি যাতায়াত করে, মাথায়ও লোক চড়ে দরকার হলে। আমি ভেতরেই স্থান পেলাম। নড়বড়ে গাড়ি, কিন্তু চলে মন্দ নয়। শব্দ হয় মরমর, ক্যাঁচ ক্যাঁচ, তার উপর ছপটির ছপাক ছপাক। গাড়িতে উঠেই কানে বড়িক তুলো গুঁজে দিলুম। বাজ ও ধাতব পদার্থের ঘর্ষণের আওয়াজ থেকে আত্মরক্ষার জন্য সর্বদাই খানিকটা মেডিকেটেড তুলো সঙ্গে রাখি। কেটে গেলে দরকার হতে পারে। কানে গুঁজলাম লুকিয়ে, কেননা লোকদের কানেও যে চামড়া নেই
আমি সঙ্গীতের আসরে গিয়ে পরিষ্কার বুঝেছি। একটা চৌমাথার মোড়ে আমাকে নামতে হলো। গারোয়ান সুটকেসটা নামিয়ে দিলে। পয়সা চুকোবার সময় বলে দিলে ওই ফাঁসিতলার গলির শেষের বাড়িটা। বড় ফটকলা বাড়ি, দেখলেই চিনতে পারবেন। সুটকেসটা হাতে নিয়ে অগ্রসর হলাম। ঠিক গলি নয়, কলকাতার বড় রাস্তার মতন। তবে এরকম অন্ধকার কলকাতার কোনো বাইলেনেও নেই। যত সব পাখি গাছের উপর আওয়াজ করছিল। অদ্ভুত আওয়াজ সব, মোটেই পরিচিত নয়। বোধহয় বাদুড়ের, না হোক চামচিকের। অন্তত গন্ধে তাই মনে হলো। একটা চামচিকেই বোধ হয় আমার অগ্রদূত হয়ে উঠেছিল। পাখিটা কানা, নচেত অত ঘোরে কেন? কিংবা হয়তো কোনো ভাটিতে পড়ে গিয়েছিল। পাখিটার দিকে চাইতে চাইতে হোঁচট খেলাম। খুব দূরে মনে হলো একটা আলো জ্বলছে। 10-20 কদম এগোতেই দেখলাম একটা প্রকাণ্ড ফটক হাঁ করে দাঁড়িয়ে আছে। ড্রাইভের শেষে গাড়ি বারান্দা, তাইতে একটা আলো ঝুলছে। নিশ্চয়ই এ বাড়িটা, কেননা এ বাড়ি আমার পরিচিত। তবে পাড়া গাঁকে বিশ্বাস করতে নেই, বিশেষত রাত্রিরে। কি জানি, ওই ধরনের অনেক বাড়ি হয়তো আছে। বাড়ির তো আর নাম্বার নেই। আলোর বহরও এত কম যে তাতে করে বাড়ি চেনা যায় না। মনটা একটু বিরক্তও হয়েছিল। অতটা রাস্তা একলা আসবো সুটকেস বেয়ে, জানলে হয়তো আসতাম না। যা হোক, এসে যখন পড়াই গেছে তখন মন্দ হলো না। একটু অ্যাডভেঞ্চার না হলে জীবনটা নিরস হয়ে যায়। স্নায়ু দুর্বলদের পক্ষে একটু আধটু বৈচিত্র্য ভালোই। দারোয়ান হাত থেকে সুটকেস নিয়ে এগিয়ে চলল। গাড়ি বারান্দার নিচে সিঁড়ির উপর একটি যুবক দাঁড়িয়ে আছেন। এক চটকায় দেখে চেনা মুখ বলে মনে হলো না। পেশোয়ারি চালে ধুতি পরা, ছোট পাঞ্জাবি, চোখে কালো টর্টিজ সেলের মস্ত গোল চশমা। আমাকে দেখে এই যে দাদা বলে এগিয়ে এলেন। এ কি, হেঁটে? গাড়ি কোথায়? তাও তো বটে, রঘুটা চিনতে পারেন নিশ্চয়ই। মালি হয়েও ফুল চিনলি না, বেটা হাম্মক। যাকগে, পৌঁছেছেন এই ভাগ্যি। গলিটাও তো ভালো নয় আবার। ওরে চা দে। ড্রয়িং রুমে আলো নেই দেখে জিজ্ঞাসা করলাম, দাদা বৌদি বুঝি বাড়ি নেই? না, ডাক্তারবাবুকে হঠাৎ চুচুড়ো যেতে হয়েছে, আজ রাতে হয়তো আসবেন না। বৌদি? আহা বৌদি কেন, আপনি কি জানেন না? কেন, বৌদি বুঝি বাপের বাড়ি গেছেন? আজ আমাকেই অতিথি সৎকার করতে হবে, নিজে গুণে দোষকৃতি করবেন না। ছোকরাটি ভারী সব প্রতিভ, নিশ্চয়ই যুদ্ধে ফেরত। ফরাসি সভ্যতার ছোঁয়াচে মানুষ সামাজিক হয়ে ওঠে, বোবার মুখ ফোটে, ব্যবহার সহজ হয়। আর ইংরেজি সভ্যতা, ও জাতের ভদ্রতা কোথায়? পোড়ামুখো জাত, তাই বাঙালিরাও গম্ভীর হয়ে ওঠে। ছেলেটি আমাকে ড্রয়িং রুমে নিয়ে গেল। নিজে প্রথমেই ঢুকে আলো জ্বেলে দিলে। প্রকাণ্ড ঘর, মাঝখানে একটা চৌকো লণ্ঠন আলো। বৈদ্যুতিক লণ্ঠনটি মজার। কালো ঘেরাটোপের ওপর বোধ হয় একটা চীনের ড্রাগন কিংবা গার্গোইলের মতন জন্তু আঁকা। এই ধরনের বিজার ও এক্সোটিক রুচি আমার ভালো লাগে না। যখন সূক্ষ্ম রুচি ভোঁতা হয়ে যায়, জীবন স্রোতে ভাটা পড়ে, দৈনন্দিন সুপরিচিতের আস্বাদ মুখে রোচে না, তখনই অদ্ভুত একটা কিছুর প্রয়োজন হয়। আলোটির দিকে চেয়ে থাকতে দেখে ছেলেটি বললে, ওটা আমার আঁকা। আচ্ছা, এবার চা আজ্ঞা হোক। চা এলো, সঙ্গে খাবার। চায়ের সঙ্গে খাবার খাই না সাধারণত, চায়ের রসভঙ্গ হয়। কিন্তু ছেলেটির নিরতিশয় অনুরোধে খেতেই হলো। কর্তব্যজ্ঞানের দায়িত্ব সে নাচরবান্দা হয়েছে। নিয়ম ভঙ্গের জন্য মনটা খুঁতখুত করতে লাগলো। সেও বুঝলে অন্যায় হয়েছে, তাই দুইজনেই একটু কেমন যেন চুপচাপ রইলুম। অপ্রস্তুত হয়েছে দেখে আমি কথা পারলাম, আচ্ছা, এই গলিটার নাম কেন ফাঁসিতলা? বহু পূর্বে ওই মোড়ে যে গাছটা দেখলেন, তার নিচে একবার একটি লোককে গিলোটিন করা হয়েছিল। সে ভারী আশ্চর্য কাণ্ড, শুনবেন? না থাকবে, তাহলে ওখানে বেশি আলো দেওয়া উচিত। দেওয়া হয়, কিন্তু হাওয়াতে কেবল নিয়ে যায়।
চন্দননগরে খুব হাওয়া বুঝি? গঙ্গার হাওয়াতে প্রাণ জুড়োয়। একবার রাজগঞ্জে গিয়েছিলাম, মনে আছে, হাওয়াতে আমাকে ডেক থেকে প্রায় উড়িয়ে নিয়ে গিয়েছিল আর কি। চলুন, এই তো স্ট্যান্ড পাশেই। হাওয়া দেখবেন, চলুন। কাকে হাওয়া বলে? বেশ তো, চলুন না, আলো নিয়ে যাওয়া যাক। ছেলেটি হা হা করে হেসে উঠল। লোকে যে পাগল বলবে দাদা, স্ট্যান্ডে লণ্ঠন। এই ফরাসি রাজত্ব লোকে ঠাট্টা করতেও জানে, তাই ঠাট্টাকে ভয় করে চলতে হয় দাদা। কলকাতা নয় যে বড়বাজারে পিদ্দিম নিয়ে রাস্তায় হাঁটলেও ফিরে লোকে তাকাবে না। তাছাড়া ডাক্তারবাবুর এখানে এসেছেন, আর পসার মাটি হয়ে যাবে যে। লণ্ঠন না নিয়েই বেরিয়ে পড়লাম। বাস্তবে কি এমন সুন্দর জায়গা দুর্লভ এদেশে। প্রকাণ্ড চওড়া ও লম্বা পাথর বাঁধানো রাস্তা, গঙ্গার কিনারে বড় ফুটপাত, তার উপর বেঞ্চি, দূরে দূরে বড় বড় ঘাট, রাস্তার ওপারে কাফে, হোটেলে মেয়েরা খাচ্ছে চোখে পড়ল। ফ্যাক্টরি আমার চক্ষুশূল, কিন্তু রাত্রে ভারী সুন্দর দেখায়, বিশেষত আলোর মালা। গঙ্গা স্রোতে প্রতিবিম্ব একটু কাঁপছিল, যেন স্বপ্নপুরী। একটা বড় গাছের তলায় বেঞ্চিতে আমাকে ছেলেটি বসালে। দৃশ্যের খাতিরে সিগারেটের নতুন টিন খুললাম। এগিয়ে দিতে উত্তর পেলাম, খাই বটে, কিন্তু আপনার সামনে খাবো না। ছেলেটি সত্যই অনেস্ট। না খেয়ে যদি ছেলেটি ওই কথা বলতে পারতো, তাহলে অধ্যক্ষ হেরম্ববাবু ভালোবাসতেন নিশ্চয়। সিটি কলেজের জলপানি পর্যন্ত পেত। চন্দননগরের ইতিহাস শোনা গেল। অতি পুরাতন শহর, গঙ্গাবক্ষে যুদ্ধ, বর্গীয় আক্রমণ থেকে আরম্ভ করে স্বদেশী যুগের উপেন বাড়ুজ্যে, চারু রায়, কানাই দত্ত, রাসবিহারী বোসের কাণ্ড সবই ছেলেটির জানা। তাছাড়া প্রায় প্রত্যেক পুরনো বাড়ির গল্প তার ঠোঁটস্থ। আমাদের দেশের লোকেরা নিজেদের পারিপার্শ্বিক কোনো খবরই রাখে না। তাদের ইতিহাস ও ভূগোলের জ্ঞান স্বল্প, কারণ বোধ হয় দেশটা ছোট নয়। ইংল্যান্ড, ফ্রান্সে প্রত্যেক গ্রামের নামের ইতিহাস, রাস্তা, ভাঙা গির্জা ও প্রাসাদের ইতিহাস নিয়ে লোকে মাথা ঘামায়। তাদের দেশাত্মবোধ এই স্থান মাহাত্ম্যের উপর প্রতিষ্ঠিত বলে অত সুদৃঢ়। আমাদের দেশে সতীর অঙ্গ যেখানে পড়েছে, সেখানে পুজো দিয়েই খালাস। ভক্তির সঙ্গে জ্ঞানের যে প্রয়োজন আছে জানিই না। তাই ছেলেটির মুখে শহরের নানা বৃত্তান্ত শুনে ভারী আনন্দ হলো। উঠতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু জেলের ঘণ্টা বেজে উঠল। সেই সঙ্গে গির্জার ঘড়িতে 9টা বাজল। এইবার দাদা উঠতে হবে, আর বসবার হুকুম নেই। চলুন, খাওয়া দাওয়া করা যাকগে। ওঠা গেল। পথে শুনলাম তার নাম পুণ্ডরীকাক্ষ, লোকে পুণ্ড বলে ডাকে। নেহাত আত্মীয়রা পুটু বলে। তবে ওই ব্যাপারে পর কাউকে ও নাম ধরে ডাকতে দিই না, ভালো লাগে না। শুধু নয়, দিনের বেলা ও ডাক শুনলেই আমার গায়ে কাঁটা দেয়। দিদির এত আদরের ডাক, ও নাম বুঝি আপনার দিদির দেওয়া? তিনি বুঝি এখন স্বর্গে? স্বর্গেও বটে, মর্তেও বটে। কেন, আপনি কি জানেন না? আমি একটু হতভম্ব হয়ে গেলাম। পুণ্ড বড় স্নেহশীল বুঝলাম, কিন্তু আমি কি করে তার বাড়ির খবর জানব? বাড়ি ফিরে দেখি সব অন্ধকার। পাড়াগাঁয়ের বিজলিবাতি নিয়মের ভদ্রতার তোয়াক্কা রাখে না। কল চালাবার সময় গোল হয় না। সাহেবদের কল কিনা ধনিকতন্ত্র নির্মমভাবেই কাজ আদায় করতে জানে। গাড়ি বারান্দায় প্রবেশ করা মাত্র দারোয়ান হাত লণ্ঠন নিয়ে হাজির, দাঁত বার করে। পিত্তি জ্বলে গেল। বারান্দায় বেতের চেয়ারে বসে পড়লাম। বেয়ারা এসে ড্রয়িং রুমের টেবিলে একটা আলো বসিয়ে খাবার ঘরে আলো দিতে গেল। ভারী খারাপ লাগছিল। মানুষে আর কত আপ্যায়ন করতে পারে এ যুগে? ছেলেটিও বিমর্ষ হয়ে পড়েছে লক্ষ্য করলাম। যেন দাদা চুচুড়ো থেকে ফিরলে সে বাঁচে, তার দায়িত্ব কমে। বললাম, তা আর কি হয়েছে? জীবনটাই এই রকম। অ্যাক্সিডেন্টস উইল হ্যাপেন ইন রেস্ট রেগুলেটেড ফ্যামিলিজ। কি বললেন? ভারী সত্য কথা। কে জানতো দিদির আমার এই রকম হবে? এই ঘরে বসে আছি, ভাবছি দিদি এলো পার্টি থেকে। না, তার বদলে যাকগে, কাল শুনবেন সব কথা। আজ ক্লান্ত আছেন। কি জানি কেন প্রাণটা ছ্যাদ করে উঠল। কার কথা বলছে? বৌদি নয় তো? বাড়ি অত অন্ধকার কেন? যেন মৃত্যুর ছায়া আচ্ছন্ন, যার দীপ্তিতে গৃহ সমুজ্জ্বল হতো।
তারই অভাবে নাকি? আপনি কার কথা বলছেন? আমার বৌদির কথা। তিনি তো বাপের বাড়ি গিয়েছেন। হা ভগবান, বাপের বাড়ির বটে, পরম পিতার কোলে। মাথায় যেন হাতুড়ির ঘা পড়ল, বুকের তার ছিঁড়ে গেল, পিঠে কে যেন ধাক্কা মারলে শরীরটা হালকা হয়ে গেল, ছোট্ট হয়ে গেল। সেই বৌদি, ওহ, সেই জন্য বাড়ি অন্ধকার, শহরে আলো নেই। কই, আমি কিছু জানতাম না। আপনি শক পাবেন বলে খবর দেওয়া হয়নি। দাদা নিজে দিতে চান না, তাই আমাকে এই অপ্রিয় কাজ করতে হলো। তিনি আপনার বৌদি, কিন্তু আমাদের সকলের দিদি ছিলেন, মা ছিলেন। ছেলেটির চশমা ধোঁয়ায় আচ্ছন্ন হলো। আমি চুপ করে বসে রইলাম। বেয়ারা খবর দিলে খাবার তৈরি, এইখানে নিয়ে আয় সামান্য কিছু, ওই ছোট টেবিলে রাখ, কিছু খেয়ে নিন। খেতে কি কেউ পারে? তবে দিদি না খাইয়ে কখনো ছাড়েননি। তার আত্মার তৃপ্তির জন্য কিছু খেয়ে নিন, তিনি অসন্তুষ্ট হবেন। আপনি না খেলে, আপনাকে না খাওয়ালে খাবার পূর্বে খবরটা দেওয়া উচিত হয়নি, কিন্তু ভাবলাম আপনি জানেন। তাছাড়া কখনই বা দিই বলুন, এই সদস্যটা বাজলো বলে তখন হয়তো খুবই ভয় পেতেন। আমি একলা, আপনাকে নিয়ে কি করতাম? পরে যদি আপনার অসুখ বেড়ে যেত, আমি দাদাকে কি করে মুখ দেখাতাম? যা হয়, দু এক টুকরো রুটি ওই ডিমের কারিটায় মেখে পিত্তি রক্ষা করুন। দুঃখ তো সারা জীবন ধরেই করতে হবে আমাদের। ড্রয়িং রুমের পর্দাগুলো কাল দেখাচ্ছিল যেন কফিনের চাকা, ছাদ থেকে যেন লন্ঠন ঝুড়ছিল, তার শেডের ছবিটা ভীষণ দেখাচ্ছিল, যেন আমাদের দুঃখ অন্ধকারের প্রতিমা ঘরে আকাশ থেকে নেমে আসছে। হাতে রুটি নিয়ে কতক্ষণ চুপ করে বসেছিলাম জানি না। গির্জার ঘন্টার 10টা বাজল। কবর দেওয়ার সময় যেমন ঢং ঢং করে ভাঙা গলায় ঘন্টা বাজে। আমার সঙ্গী বলে উঠল, এইবার আর দেরি নেই, কোনো ভয় নেই, কিছুই বলেন না, আমাদের সয়ে গিয়েছে, এখন প্রতীক্ষাও করি। প্রথম কি হতো ভগবানই জানেন। ধীরে ধীরে গম্ভীর স্বরে তিনি সব বৃত্তান্ত বলে গেলেন। বৌদি কৃষ্ণভাসিনী স্কুলের মিটিংয়ে সন্ধ্যাবেলা যান। সোফিয়ারের অসুখ করেছিল, নিজেই হাঁকিয়ে যান। ফিরবার পথে এক বাসের সঙ্গে ধাক্কা খান, তৎক্ষণাৎ মৃত্যু হয়। দেহে কোনো ক্ষতের চিহ্ন পর্যন্ত ছিল না। হৃৎপিণ্ড হঠাৎ বন্ধ হয়ে যায়। যখন বাড়িতে আনা হলো সেটেদের গাড়িতে, তখন কে বলবে যে প্রাণ আর নেই? মুখে সেই হাসি, শুধু চোখ দুটো একটু বেশি জ্বলে। দামি শাড়ি পরা ছিল, বিশ্বস্ত পর্যন্ত হয়নি, যেন পার্টি থেকে নামছেন। আমি চুপ করে শুনে গেলাম। কি আর বলবো? তার মুখটা আমার মানসপটে ভাসছিল শুধু। তার দুষ্টু দুষ্টু হাসি মাখানো মুখটি যে একবার দেখেছে সে কি কখনো ভুলতে পারে? যেমন পুরনো বাড়ির দেওয়ালে কোনো একটি দামি ছবি চিরকাল সকলের দৃষ্টি আকর্ষণ করে করে প্রত্যেক মনের আসবারের সামিল হয়, তেমনই আমার বৌদির মুখখানা তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মনে চিরদিনের জন্য আপন হয়ে গিয়েছিল। সে ছবি ভুলবার নয়, যে একবার দেখেছে সে আর কখনো ভুলবে না, ভুলতে পারে না। তিনিও আমাদের ভোলেননি, তিনি আসেন। সে কি? হ্যাঁ আসেন, প্রতি শুক্রবার আসেন, এবং বরাবর উপরের ঘরে না গিয়ে ড্রয়িং রুমে এসে আপনার ওই পাশের চেয়ারেই বসেন। আমার দম বন্ধ হয়ে আসছিল। শুক্রবার কেন? শুক্রবার মারা যান। আমাদের রাত্রে খেতে বলেছিলেন। তারপর সেদিন ঠিক হয়েছিল দাদাকে নিয়ে একটু প্র্যাকটিক্যাল জোক করা হবে। কি প্র্যাকটিক্যাল জোক কি তিনি করলেন? তিনি আবার কোথায় করলেন? ভগবান করলেন, সেই একই কথা। তিনি কি করেন এসে? সে এক অদ্ভুত ব্যাপার। রাত্রি ঠিক 10টা 13 মিনিটে আমরা ঘড়ি পর্যন্ত মিলিয়ে নিই। গলির মোড়ে মোটরের হর্ন শোনা যায়। অল্পক্ষণ পরেই গেটের ফাটক খুলে যায়। ড্রাইভারের পাথর কুচির ওপর দিয়ে মোটর আসবার কুরকুর শব্দ শোনা যায়। তারপরের ব্যাপারটাই সবচেয়ে আশ্চর্য। দিদির প্রাণের পরিচয় পাবেন, তার ইচ্ছার ইঙ্গিত পাবেন শুনলে। আমরা বুঝেছি যে তার প্রাণ এখনও আমাদের জন্য কাঁদে, অথচ তিনি চান না আমরা যেন কোনো ভয়ের লক্ষণ দেখাই। তার ইচ্ছা আমরা যেন স্বাভাবিকভাবেই তাকে গ্রহণ করি। তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করার অর্থই হলো দুর্ঘটনাকে সহজভাবে গ্রহণ করা, মৃত্যুকে অনাবশ্যক আড়ম্বরের সঙ্গে না ধরা। এই আবির্ভাবের মধ্য দিয়ে
তিনি প্রমাণ করতে চাইলেন জীবন ও মৃত্যুর মধ্যে ব্যবধান নেই। ইংরেজ কবি যা বলেছেন, মৃত্যুটা নিদ্রা মাত্র। জার্মান কবি গ্যাটে বলেছেন, যা দি এন্ড অফ লাইফ ইজ লাইফ। অতএব আপনি ভয় পাবেন না। পুণ্ডবাবুর কথা সারগর্ভ হলেও আমার স্নায়ু এত শক্ত নয় যে আমি তৎক্ষণাৎ ভয়কে জয় করব। আমি সত্যিই ভয়ে কাঁপছিলাম, স্বীকার করতে লজ্জিত হচ্ছে না। জীব জন্তুর প্রতি তার ব্যবহার জানতে ঔৎসুক্য প্রকাশ করলাম। শুনলাম যা তার অভূতপূর্ব। গেট খোলার শব্দ হলেই তার এক পোষা কাবুলি বেড়াল মিউ দুবার মাত্র আস্তে আস্তে ডেকে সিঁড়ি দিয়ে সরাসরি নামে। তারপর বারান্দা দিয়ে এগোয়, মোটরের পাদানিতে ওঠে। তিনি কোলে তুলে দেন। আলোগুলো তেজ পেয়ে জ্বলে ওঠে। তিনি হ্যাট র্যাকে প্যারাসল রেখে বেড়াল কোলে করে প্রবেশ করেন। মুখে তার হাসি লেগেই থাকে। ওই হর্নের আওয়াজ হলো। তারপর কি হলো সব লেখা যায় না। যতটুকু যায় তার দ্বারা ছোকরার সত্যবাদিতার প্রমাণই হয়। গেট খুলল, কুরকুর শব্দ করে গাড়ি বারান্দার নিচে থামল। মিউ মিউ শব্দ শুনলাম, ইঞ্জিনের শব্দ। বুকের মধ্যে হচ্ছিল। হঠাৎ ইঞ্জিন থেমে গেল। আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করতে পারলাম না। পক্ষাঘাতগ্রস্তের মতো চেয়ারে বসেই রইলাম। চোখের ওপর যে ছবি ভেসে উঠল তা আমি বর্ণনা করতে পারবো না। বেগুনা পর্দার ফাঁক থেকে দেখলাম বাইরের সব বৈদ্যুতিক আলো যেন চতুর্গুণ তেজে জ্বলে উঠছে। সেই হাস্যমুখী বৌদি আমার তার আদরের বিড়াল কোলে করে এগিয়ে আসছেন। খুট করে ছাতা রাখার শব্দ হলো। তারপর পর্দা সরে গেল। ড্রয়িং রুমের আলো হঠাৎ জ্বলে উঠল। এই যে আমার পাশেই এসেও দাঁড়িয়েছেন। একটা অস্ফুট ধ্বনি আমার মুখ থেকে বেরিয়েছিল। তারপর বৌদির ঠোঁট নড়ে উঠল। তার হাসি অদৃশ্য হলো। মুখে ফুটে উঠল চিহ্ন সংকার। খুব দূর থেকে একটা নাকি সুরের আওয়াজ শুনতে পেলাম। এই যে ঠাকুরপো, কখন এলে? মিটিং আর শেষ হয় না? দেরি হয়ে গেলে ক্ষমা করো। খাওয়া দাওয়া হয়েছে তো? এ কি, তুমি যে একদম ফ্যাকাশে হয়ে গিয়েছ। তোমার হয়েছে কি পটু? বাড়াবাড়ি করেছে বুঝি? মাত্রা রাখতে পারোনি? রোগী বুঝে ব্যবস্থা করতে হয়। ছোকরাটি ধীরে ধীরে বললে, আমি কি করব? এবারে যে কমপ্লিট নার্ভাস ব্রেকডাউন। বিড়াল দেখলে পর্যন্ত ভয় পান।